এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত সিলেট বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি এই প্রায় প্রতিদিনই একটা একটা করে বোর্ডের প্রশ্ন সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। তোমরা যদি পূর্বের ক্লাসগুলি না দেখে থাকো সেগুলি দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। চলো শুরু করা যাক। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে প্রশ্নটা দেখে নি, প্রশ্ন কি বলা আছে। এইখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে। দৃশ্যকল্প 1 এ একটি সমীকরণ দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এ একটি সত্যক সারণী দেওয়া আছে। আর এর আলোকে আমাদের 4টা প্রশ্ন আছে, ক, খ, গ, ঘ। ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর উদ্দীপক ছাড়াই আমরা দিতে পারি, বাট গ, ঘ এই দুটো কিন্তু উদ্দীপকের উপর নির্ভর করে দিতে হয়, তোমরা জানি। ভালো কথা, আমরা প্রথমে ক নাম্বারের উত্তর দিই। লজিক গেট কি, এটা তো সবাই জানি। সহজ ভাবে যদি বলতে হয়, যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে, সবচেয়ে সহজ সংজ্ঞা। আচ্ছা লিখে দেখাচ্ছি। এই যে সংক্ষেপে সংজ্ঞা হচ্ছে, যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। লজিক মানে যৌক্তিক। আরো যদি সুন্দর করে লিখতে চাই এইভাবে লিখতে পারি। অন্যভাবে বলা যায়, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট ব্যবহার করা হয়, এগুলোকে লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট ব্যবহার করা হয় এগুলোকে লজিক গেট বলে। এই সংজ্ঞাটা ভালো, উপরের চেয়ে। উপরে তো সংক্ষেপে গেটকে লজিক গেট বলে, তোমাদের এটা নিচেটা লিখলে ভালো হয়। তো যাই হোক, এটুকু লিখলেই হবে, সমস্যা নেই। আবার উদ্দীপকে ফিরে আসলাম। খ নম্বরে কি বলেছে, বুলিয়ান যোগ এবং বাইনারি যোগ এক নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, সত্য কথা, বুলিয়ান যোগ আর বাইনারি যোগ এক নয়, একটু আলাদা আছে। বুলিয়ান যোগ দুইটা ইনপুট যোগ করে একটা আউটপুট প্রকাশ করে, এটি অর অপারেশনের কাজ করে। আর বাইনারি যোগ দুইটা সংখ্যা যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে, দুইটা বিট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে, একটা যোগফল আর একটা হচ্ছে এই হাতে থাকা সংখ্যা। যাই হোক, আমরা লিখে দেখাচ্ছি না, মনে থাকবে না। প্রথমে আসি, এইভাবে লিখবো উত্তর খ। বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারি আকারে প্রকাশ করে। বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে দুইটা আউটপুট হবে, একটা যোগফল একটা হাতে থাকা সংখ্যা। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে দুইটি বিট যোগ করে একটি আউটপুট প্রকাশ করে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আরো চিত্র সহকারে দেখাইলাম। বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যে হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখেছি না, হাফ অ্যাডারে সাধারণত বাইনারি যোগের কাজ করে। হাফ অ্যাডারের সংজ্ঞাতে বলা আছে, বা অ্যাডারের সংজ্ঞায় বলা আছে, যে সার্কিট বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। তার মানে কি, অর গেট এই বুলিয়ান যোগের কাজ করে, আর হাফ অ্যাডার ফুল অ্যাডার এগুলি বাইনারি যোগের কাজ করে। অ্যাডার শূন্য এক শূন্য এক, তাই না? এগুলো যখন যোগ করে এটা হচ্ছে হাফ অ্যাডারের শতক সারণী। হাফ অ্যাডার কি বলেছে, শূন্য শূন্য যোগ করে শূন্য, হাতে কিছু থাকে না তাই শূন্য। শূন্য আর এক যোগ করে এক, হাতে কিছু থাকে না, না থাকলে শূন্য হবে। মানে হাতে শূন্য থাকে আর কি, কিছু থাকে না বলে ভুল হবে, হাতে শূন্য থাকে। যেমন এই যে প্রথমে এক এক শূন্য শূন্য যোগ করে শূন্য আর হাতে শূন্য থাকবে, শূন্য আর এক যোগ করে এক, হাতে শূন্য থাকবে, এক আর শূন্য যোগ করে এক, হাতে থাকে শূন্য, এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে থাকে এক। এটি হচ্ছে বাইনারি যোগের ক্ষেত্রে দুইটি বিট যোগ করে দুইটা আউটপুট হয়। বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে অর অপারেশনের যে সত্যক সারণী, যেমন 0-0-1-1-0-1-0-1, এখানে এই দুই লাইন সেম। শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক, এক আর এক যোগ করে কেন এক? বুলিয়ান অ্যালজেব্রায় সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, অরের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে। আবার একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, মানে দুইটা সুইচ অন থাকলেই বাল্ব জ্বলবে, এটা বোঝায়। আর ওইখানে এই বাইনারি যোগ করে, বাইনারি যোগে দুইটা বিট যোগ করে দুইটা আউটপুট হয়, আর বুলিয়ান যোগে দুইটা বিট যোগ করে একটা আউটপুট হয়। এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। তাই দেখলাম এই চিত্রের আলোকে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না। লাস্টে এটুকু লিখে দিল। ক নাম্বার হলো। এবার উদ্দীপকে যাব। উদ্দীপকের গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী তৈরি করো। অনেক সহজ, একদম সহজ। এই দৃশ্যকল্প 1 এ ওয়াই এর একটা মান আছে,
ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে। সত্যক সারণীর ইংরেজিতে ট্রুথ টেবিল। তার মানে কি, এটাকে আমরা টেবিলের মাধ্যমে উপস্থাপন করব, শূন্য এবং একের বিন্যাস করে সুন্দর করে উপস্থাপন করব। যাই সমাধান করার চেষ্টা করি। আমি এখানে খুব দ্রুত উপরে লিখলাম উত্তর গ, ওয়াই সমান সরি হবে, এখানে ওয়াই সমান হবে, এই মানটা আমরা এখন লিখব। এখানে এ বি সি তিনটি ইনপুট আর বি নট আছে, আর বাকিগুলো আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে কিভাবে বুঝবো যে পাশাপাশি 1 2 3 4 5 6 7টা কলাম হবে, বুঝবো কিভাবে? আমরা জানি যে এই তিনটে ইনপুট হলে উপর থেকে নিচের দিকে 8টা সারি হয়, এটা ফিক্সড। পাশাপাশি কিভাবে বুঝবো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। মূলত এইখানে যে টোটাল মানটা থাকবে সেটা আমরা শেষে লিখবো, সবার শেষে। আর এইটাকে পাওয়ার জন্য এদিকে আমরা ছোট ছোট করে ভাগ করে লিখবো। প্রথমে যেহেতু এবিসি আছে তাই এবিসি আগে লিখবো, তারপর বি নট আছে তো বি নট লিখলাম, আর সি নট এ নট কিন্তু নাই, তাই এ নট সি নট কিন্তু ঘর আঁকি না থাকলে আঁকবো কেন? এরপরে কি করব, এর সাথে বি নট যোগ করি, ব্র্যাকেটের অংশটুকু এখানে লিখবো আর বিসি এখানে লিখবো, তারপর এই দুইটা গুণ করে আবার শেষে লিখবো। এইভাবে সাজাতে হবে একটু বুঝে বুঝে, এই তথ্যের উপর নির্ভর করবে এখানে কতটা হবে। এবার আমরা বিন্যাস করব। প্রথমে এই 3 লাইন লিখবো, 0 এবং 1 দ্বারা বিন্যাস তৈরি করতে হবে, 0 এবং 1 দ্বারা। অ্যাকচুয়ালি এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টি বিন্যাস হবে। 0 থেকে 7 পর্যন্ত যে বাইনারি মান, ওই বাইনারি মান যদি আমি এখানে সুন্দর করে লিখি 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাহলে 8টা বিন্যাস হবে এবং অক্টাল কোড আমরা লিখে থাকি। লক্ষ্য করি, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, কেউ 100 বলে, সমস্যা নেই। 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111, আর বাম দিকের এইগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, 4 এর বাইনারি, 5 এর বাইনারি, 6 এর বাইনারি, 7 এর বাইনারি, 0 থেকে 7 এর বাইনারি মান 3 বিট করে সাজিয়ে লিখেছি। যদি আমরা বুঝে লিখে থাকি, 0 থেকে 7 এর বাইনারি বুঝে বুঝে যদি লিখি। আর অনেক শিক্ষার্থী বিশেষ করে এই 7 এর বাইনারি 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলা মনে থাকে না, জানে কিন্তু মনে থাকে না অনেক শিক্ষার্থী। তাদের জন্য আমার একটা পরামর্শ, এটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে। হচ্ছে এদিক থেকে এদিকে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে আমাদের বিট কাউন্ট করতে করতে আসবে। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এক এক করে। 1 এর দ্বিগুণ 2 মানে কি, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2 2 করে। 2 এর দ্বিগুণ 4 মানে কি, 4টা 0 4টা 1, অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও আমরা মনে রাখতে পারি, কারণ 3 ইনপুট হলে এটা ফিক্সড, কোনো পরিবর্তন নাই। একবার মনে রাখলে ইনশাআল্লাহ মনে থাকবে। ওকে, এবার বি নট, বি এর বিপরীত হবে। বি এর 0 আছে, 0 থাকলে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার এইটা এর সাথে বি নট যোগ হবে, এইখানে এ, এইখানে বি নট, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত এই দুটো আমরা যোগ করে এখানে 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। দারুন। এবার বিসি, এই যে এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। গুণের সময় সবগুলো 1 না হলে ফলাফল 1 হবে না। সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে এন্ড অপারেশনের ক্ষেত্রে, সেজন্যই যে 1 আর 1 গুণ করে 1 হয়েছে। এবার এইখানে এইটার মান লিখবো, তাই না? আচ্ছা, এইখানে লেখার সময় এটা আগে আছে, ইন্টু এইটা আছে, তাই এই দুটো গুণ করে লিখবো মাঝখানে, যেহেতু ইন্টু আছে। 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1।
উপরে সবগুলি শূন্য, নিচে এক হয়েছে। আচ্ছা, শিক্ষার্থীদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এটা হয়ে গেছে আমাদের গ নাম্বার উত্তর, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে একটু যাচাই করার জন্য, সবগুলি এক নিচে সরি সবগুলা শূন্য নিচে এক, এটা কোন গেটের বৈশিষ্ট্য মনে আছে? তোমরা একটু চেষ্টা করলে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের অঙ্ক তো শেষ, কিন্তু উপরে সবগুলো শূন্য হবে আর নিচে এক হবে, কোন লজিক গেটের বৈশিষ্ট্য? তোমরা একটু চিন্তা করবে, দেখবে পারবে। যাই হোক, আমাদের এটা শেষ, এখন আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নঙে কি বলেছে? দৃশ্যকল্প 2 এর লজিক গেট দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণটি বাস্তবায়ন করা যায় কি? ওরে বাবা, বলছে এই দৃশ্যকল্প 2 এ যে লজিক গেটের সত্যক সারণী দেওয়া আছে, এইটা দ্বারা ওইটাকে বাস্তবায়ন করা যায় কি? আচ্ছা, সাধারণত বাস্তবায়ন করার জন্য কোন গেট প্রয়োজন? নর অথবা ন্যান্ড, নর অথবা ন্যান্ড। তার মানে কি, এই যে সত্যক সারণীটি দেওয়া আছে, এটা হয় নর গেটের সত্যক সারণী হবে অথবা ন্যান গেটের সত্যক সারণী হবে। তাহলে আমরা একটু ভেবে দেখি যে এটা কিসের সত্যক সারণী হয়, একটু চিন্তা করি। যদি দেখি যোগ করে উল্টা হচ্ছে, তাহলে নর। আর যদি দেখি গুণ করে বিপরীত হচ্ছে, তাহলে ন্যান্ড। এটাই তো জানি। তাহলে আমরা দেখি, প্রথমে যোগ করে উল্টা করে দেখি হয় কিনা। শূন্য শূন্য যোগ করে শূন্য, তার বিপরীত এক। এক আর শূন্য যোগ করে এক, তার বিপরীত শূন্য। এক আর শূন্য যোগ করে এক, তার বিপরীতে শূন্য। এক আর এক যোগ করে এক, তার বিপরীতে শূন্য। তার মানে কি, নর। যোগ করে উল্টা করলে মেলে, তার মানে নর গেটের। অর্থাৎ এখানে ফাইনালি বলতে চাচ্ছে নর গেট দ্বারা এটা বাস্তবায়ন করতে হবে। যাই, এখানে তো হবে না, পরের পেজে দেখাতে হবে, আমি বুঝিয়ে দিলাম। এখন এইখানে আগে 2 লাইন আমি আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য। উত্তর ঘ, দৃশ্যকল্প 2 এর গেটটি নর গেট, যেটি সার্বজনীন লজিক গেট, এটি ব্যবহার করে এই দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করা যাবে। তো আমরা আগে দৃশ্যকল্প 1 লিখলাম। দৃশ্যকল্প 1 কিছুক্ষণ আগে ছিল, প্রশ্নে ছিল, নিয়ে আসলাম। এইটাকে যদি আমরা, এটা আবার নিচে আমি আরেকবার লিখলাম। কেন লিখলাম আরেকবার? কারণ এই যে মাঝখানে ইন্টু আছে না, ইন্টুকে প্লাস করতে হবে, তার উপর আবার নট থাকবে। অনেক শিক্ষার্থী মনে হতে পারে, কেন ইন্টুকে প্লাস করবো কেন? প্লাস এর উপরে ইন্টু থাকতে হবে, তাহলে নর হবে, নাহলে নর হবে না। তাহলে এর উপরে নট দিতে হবে। এখন নট দিলে একটা দেয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। একটা নট দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। তো আমি এইখানে এই ডাবল নট দিলাম। অঙ্ক করার সুবিধার্থে লজিক ফাংশন সরলীকরণ করার ক্ষেত্রে যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায়। এবার এটা ভাঙবো নিচে, যেমন এটা আমি এখানে লিখলাম, যা ছিল লিখলাম, ইন্টুর পরিবর্তে প্লাস হলো, এটাও যা ছিল লিখলাম। ভালো করে লক্ষ্য করি কি করলাম, এটা যা ছিল লিখেছি, এটা যা ছিল লিখেছি, এবং ইন্টুর পরিবর্তে প্লাস দিয়েছি। ডি মর্গানের উপপাদ্যে নিয়ম অনুযায়ী ইন্টুকে যদি প্লাস করি, তাহলে এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড করতে হবে। অর্থ হচ্ছে ইন্টুর পরিবর্তে প্লাস করা যাবে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী, এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড হবে, আর উপরের নটটা থেকে যাবে, উপরের নটটা থেকে যাবে। এখন এখন মনে হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। যেমন এই প্লাসের উপরে নট আছে, প্লাসের উপরে নট আছে, বাট কাহিনী তো আর একটা আছে। এইখানে কিন্তু ইন্টুর উপরে নট, তার মানে কি এটা ন্যান্ড হয়ে আছে, এটা কিন্তু ন্যান্ড আছে। এই ন্যান্ডকেও যদি নর করতে চাই, তাহলে উপরের নটটা ভেঙে আগে 2 ভাগে ভাগ করি। আচ্ছা, যা আছে এখানে রাখলাম, প্লাস যা আছে প্লাসও রেখে দিলাম। এইটা এই যে এ নট প্লাস বি নট নিলাম, আর উপরের নটটা রেখে দিলাম। ভালো করে লক্ষ্য করি কিভাবে করলাম দেখি। উপরের নটটা রেখে দিলাম, এদিকে যা ছিল রেখে দিলাম। ইনটুটা প্লাস হওয়ার কারণে উপরের নটটা এই যে মাঝের নটটা ভেঙে 2 খণ্ড হয়েছে। এখন এই প্লাসের উপরে কিন্তু অ্যাকচুয়ালি নট নাই, এই নটটা হচ্ছে এই প্লাসের উপরে, এই প্লাসের উপরে নর আছে,
এই প্লাসটার উপর ফাঁক আছে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে উপরের নটটা তো এর উপরে আছে, না ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে সেজন্য এই প্লাসের উপরে নট নাই। প্লাসের উপরে নট না হলে নর হবে না, নট থাকতে হলে সব প্লাসের উপরে নট থাকা লাগবে। বুঝতে আছে? এবার আবার আমি এটা লিখলাম, আবার লিখলাম যা আছে, লেখার পরে এইখানে এই প্লাসের উপরে নট দেওয়ার জন্য এক্সট্রা নট দিলাম। হ্যাঁ, এক্সট্রা নট দেওয়া যাবে, কিন্তু একটা দেওয়া যাবে না, দুইটা দিতে হবে। এই প্লাসের উপরে ডাবল নট দিলাম। এখন লক্ষ্য করি সবগুলা নর হয়েছে। প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট, প্লাসের উপরে এই নট, তার উপরে আবার নট। তার মানে এখন যদি আমি এই ফাংশন দ্বারা লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি নর গেট হবে। কঠিন মনে হচ্ছে? প্র্যাকটিস করতে হবে। বোর্ডের প্রশ্ন কিন্তু, আমি সম্ভবত কোন বোর্ড যেন, এই সিলেট বোর্ড, সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটা করাচ্ছি আমি, ঘ নাম্বার। এটা দিয়ে এখন লজিক সার্কিট অঙ্কন করবো। আচ্ছা, আমি লজিক সার্কিটটা আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সময় সেভ করতে হবে, অনেক সময় চলে যাচ্ছে, আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য আমি এই যে এইটা দিয়ে এই আগে থেকে অঙ্কন করে রেখেছি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্লিজ। লক্ষ্য করি কিভাবে অঙ্কন করলাম। এখানে এ বি আর সি আছে, তো এ একটা লাইন, বি একটা লাইন, সি একটা লাইন, তিনটা লাইন অঙ্কন করেছি। এবার এ নিলাম, বাম দিক থেকে আমরা এই বাম দিকেটা সবার উপরে থাকবে, এইভাবে সাজাতে হবে। এ আছে, এ থেকে লাইন টেনেছি, এর সাথে যোগ হয়েছে বি নট, বি কে এখানে নট করেছি নর দ্বারা। বি নট কে এইভাবে উপস্থাপন করা যায়, বি থেকে লাইন টেনে এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে এই নট, মানে এর সাথে বি যোগ হয়েছে, এই যে যোগ হয়েছে, যোগের উপরে এই নটটার জন্য এই নট, সেজন্য আমরা এইটা এখানে লিখেছি। এই যে এইটা বি নট, এইটা দুইটা মিলে যোগ হয়েছে, যোগ হয়েছে, যোগের উপরে এই নট, তাহলে আমরা এইটুকু সমান এইটা পেলাম। এবার এইটা আসি, বি নট আর সি নট। আচ্ছা, বি নট কে এইভাবে, সি নট কে এইভাবে আমরা নিচে উপস্থাপন করবো, যেমন বি নটটা নরের মাধ্যমে এভাবে উপস্থাপন করেছি, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে এই নট। সি নট কে এইভাবে উপস্থাপন করেছি, এটাও সি, দুইটা সি যোগ করে একটা সি, তার উপরে এই নট। এবার এই বি নট এটা, সি নট এটা, দুইটা মিলে আবার যোগ হয়েছে, যোগ যোগ, যোগের জন্য আর গেট, যোগের উপরে এই নট, যোগের উপরে এই একটা নট হলো। আরেকটা নট দেওয়ার জন্য এখানে আরেকবার নর গেট অঙ্কন করলাম। ভালো করে লক্ষ্য করি, বি নট এইটা, সি নট এইটা, দুইটা মিলে কি হলো, যোগ হলো, যোগের উপরে একটা নট। এবার আরেকটা নট কিন্তু আছে এই যে উপরে, এই নটটা অঙ্কন করার জন্য, উপরের নটটার জন্য এই একটা ইনপুট দুইবার ব্যবহার করে আবার একটি নর গেট অঙ্কন করেছি। তাহলে এটা পেলাম ডাবল নট, মানে এটা একটা নট, এটা একটা নট, এই যে ডাবল নট। এবার এইটার ফলাফল পেয়েছি, এইটা এদিক দিয়ে ঘুরে গেছে, তাই না? আর এই টোটালটার ফলাফল পেয়েছি এইটা। এখন এই দুইটার মাঝখানে আবার প্লাস আছে না, প্লাসের জন্য আবার এই যে অর অঙ্কন করেছি, পরের উপর আবার এই টোটাল নটটার জন্য এই নটটা অঙ্কন করেছি এবং ওইটা ওখানে লিখে দিয়েছি টোটালটা। একটু প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি বোর্ড প্রশ্নের সমাধান করাই। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। সন্ধ্যার পরে মাঝে মাঝে লাইভে ক্লাস নিয়ে আমি আজকে নিলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।